দ্য বেঙ্গলি টিউশনে তোমাদের সকলকে স্বাগত। আমি শুভময়। আজ তোমাদের চাঁদের পাহাড় যে গল্পটি রয়েছে সেটির দ্বিতীয় অধ্যায় নিয়ে আমরা আলোচনা করব। এর আগে আমরা প্রথম অধ্যায় নিয়ে আলোচনা করেছিলাম, আজকে আমরা সেকেন্ড অধ্যায় নিয়ে আলোচনা করব। চলো তাহলে শুরু করা যাক দ্বিতীয় অধ্যায়ের আলোচনা। প্রসাদ দাস বন্দ্যোপাধ্যায়ের সাথে শঙ্কর যখন মোম্বাসা বা পূর্ব আফ্রিকায় চলে যায়, তার 4 মাস পরের ঘটনা। মার্চ মাসের শেষের দিকের এই ঘটনাটি এই চ্যাপ্টারে আলোচনা করা হয়েছে। মোম্বাসা থেকে যে রেল লাইন নায়াঞ্জা হ্রদের ধারে গিয়েছে তারই একটি শাখা বা অংশ তৈরি হচ্ছিল। জায়গাটি মোম্বাসা থেকে 350 মাইল দূরত্বে অবস্থিত। শঙ্কর সেখানে স্টোর কিপার এবং রেল লাইন বিছানোর যে দায়িত্ব থাকে সেগুলি দেখাশোনার কাজে যুক্ত হয়েছিল। শঙ্কর এবং বাকিরা যে কুলিরা রয়েছে বা আরও যারা ইঞ্জিনিয়ার সাহেবরা রয়েছে তারা সবাই মিলে থাকে তাঁবুতে। সেটি যেহেতু ঘন জঙ্গল, কোনো রকম বাড়ি বা গৃহ সেখানে দেখা যায় না, তাই প্রত্যেকে গোল করে টেন্ট বানিয়ে সেই টেন্টের বা তাঁবুর মধ্যে তারা বসবাস করে। সেখানে যেহেতু তারা গোল করে বসবাস করে, মিডিলে একটি ভালো পরিষ্কার একটি গোল ফাঁকা জায়গা, সেখানে তারা সন্ধ্যাবেলা বসে আড্ডা মারে, আগুন জ্বালিয়ে বসে গল্প করে ইত্যাদি বিভিন্ন কাজকর্ম করে। আর টেন্ট থেকে একটু দূরেই লম্বা লম্বা ঘাসের বন, মানে তারা একটু ফাঁকা জায়গাটাতে ছিল এবং দূরে একটি লম্বা বাওয়াব গাছ লক্ষ্য করা যায়। নতুন দেশ, শঙ্করের তরুণ তাজা মন, তার স্বপ্নকে সে ফিরে পেয়েছে। শঙ্করকে আর কে পায়? সে যেন একটা নতুন স্ফূর্তিতে কাজে যোগদান করে বা কাজে করতে থাকে। শঙ্কর তাই যেদিকে দু চোখ যায়, পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ, চারিদিকে সে শুধু ঘুরে বেড়ায়। কিন্তু এই ঘুরে বেড়ানোটা যে কতটা বিপজ্জনক হতে পারে শঙ্কর সেটা ভাবতে পারেনি। তাই একদিন ইঞ্জিনিয়ার সাহেব তাকে ডেকে বলে, শোনো রায়, মানে শঙ্করের টাইটেল ছিল রায়, শঙ্কর রায়। বলছে, শোনো রায়, এদিকে তুমি যে এসেছো এখানে কাজ করতে, চারিদিকে এদিক ওদিক ঘুরে বেড়াবে না, জায়গাটি বিপদসংকুল। পথ হারিয়ে বিভিন্ন লোক এখানে জলের অভাবে মারা গিয়েছে। আর দ্বিতীয়ত জায়গাটি সিংহের দেশ নামে পরিচিত, মানে ইউগান্ডা ছিল সিংহের দেশ। এখানে প্রচুর সিংহ, আর প্রতিটি সিংহই প্রায় মানুষ খেকো, কাজেই বেশি দূর যাওয়াটা তোমার পক্ষে ঠিক নয়। একদিন দুপুরে কাজকর্ম চলছিল, মানে সবাই কাজকর্ম করছে, হঠাৎ ঘাসের বনে একটি মানুষের আর্তনাদ শুনতে পাওয়া যায়। এবার কিসের আর্তনাদ? কেন মানুষটি চিৎকার করলো? ইঞ্জিনিয়ার সাহেব প্রত্যেকটি কুলিকে একটি জায়গায় দাঁড় করিয়ে সবার নাম ধরে ডাকলেন, সবাই উপস্থিত দিল, কিন্তু একজন সেখানে অনুপস্থিত ছিল। অনেক খোঁজাখুঁজির পর অনেকে বলল সে একটু আগে ওই ঘাসের দিকে কোনো একটা কাজে গিয়েছিল আর ফিরে আসেনি। তখন অনেক খোঁজাখুঁজির পর জানা গেল তাকে সিংহ ধরে নিয়ে গিয়েছে। একটা বড় পাথরের আড়ালে তার দেহটি পাওয়া গেল। সবাই ধরাধরি করে তার দেহটি তাঁবুতে নিয়ে আসলো, কিন্তু সিংহের কোনো চিহ্ন পাওয়া গেল না এবং কুলিটি সন্ধ্যা অবধি ছিল, কিন্তু সন্ধ্যার সময় কুলিটি মারা যায়। পরের দিনই চারপাশের যত ঘাস ছিল সব ঘাস কেটে আগে পরিষ্কার করে দেওয়া হলো এবং 3-4 দিন তো সিংহের গল্প ছাড়া তাঁবুতে আর কোনো গল্পই নাই। যেই জায়গাটিতে তারা রয়েছে সেখানে দিনের বেলা ভীষণ গরম এবং রাত্রে ততোধিক ঠান্ডা, তাই রাত্রে সবাই আগুন জ্বালিয়ে সেই যে মাঝের যে জায়গাটিতে সেখানে বসে গল্প করে। শঙ্করের একজনের সাথে দেখা হয়, সেও ভারতীয়, তার নাম হলো
তিরুমল আপ্পা সে এখানে কাজ করতে গিয়েছে। তিরুমল আপ্পা ইংরেজি জানে, সেও তরুণ তাজা একটি ছেলে, অ্যাডভেঞ্চারের নেশায় বাড়ি ছেড়ে পালিয়ে ওখানে কাজ করতে গিয়েছে। সে শঙ্করের সাথে বসে বাড়ির কথা, বাবা মায়ের কথা, পরিবারের ইত্যাদি সবার কথা শঙ্করের কাছে বলতে লাগলো। এসব বলতে বলতে সে বলে কিছুদিন পরেই সে সাহেবের কাছে ছুটি নিয়ে মানে শীতকালের দিকে বাড়ি যাবে এবং তাদের মধ্যে অনেক ধরনের কথাবার্তা চলে। তখন শঙ্করের জায়গাটিকে অদ্ভুত বলে মনে হচ্ছিল, কেমন একটা শান্ত শিষ্ট পরিবেশ, বাড়ি থেকে সে কত দূরে রয়েছে, এখানে তার বাড়ির আশেপাশের বা বাড়ির যে পরিবেশগুলি লক্ষ্য করা যায় সেরকম কোনো পরিবেশও নেই, একটা নির্জন প্রান্তরে তারা বসবাস করছে। এছাড়াও শঙ্করের বসে বসে মনে পড়ল একজন স্বর্ণান্বেষী মানে যে সোনা খোঁজে সেরকম একজন পর্যটক বা যারা সোনা খুঁজে বেড়ায় তারা একদিন চলতে চলতে হঠাৎ করে এই আফ্রিকার জঙ্গলেই একটি পাথরের মতো খুঁজে পায়। পাথরটি খুঁজে যখন সে হাতে পায় তখন দেখে সেটি তো সোনা। তারপর জায়গাটি ভালো করে তল্লাশি করে সেখানে একটি সোনার পাহাড় উদ্ধার করা হয়। এটাই সেই আফ্রিকা যেখানে অজানা বিভিন্ন রহস্য লুকিয়ে আছে। কখন কি রহস্য হঠাৎ করে বেরিয়ে আসবে কেউ জানে না। এসব কি সব ভাবতে ভাবতে শঙ্কর কখন যে ঘুমিয়ে পড়েছে ওখানেই টেরই পায়নি। হঠাৎ একটা কিসের শব্দে সে ধর্মর করে জেগে উঠল। তখন সে দেখতে পেল কুলিরা যে যার মতো শুয়ে পড়েছে। তখন শঙ্করের মনে হলো যে তিরুমল তো তার পাশে বসেছিল, তিরুমল কোথায় গেল? সে তো আর নেই তার পাশে বসে। শঙ্কর ভাবল হয়তো তিরুমল তাঁবুর মধ্যে ঘুমোতে চলে গেছে। সে তাঁবুতে তাকে খোঁজ করতে যাবে, এমন সময় একটু দূরে আবার সিংহের গর্জন শোনা গেল। এত কাছাকাছি সিংহের গর্জন শঙ্কর জীবনে প্রথমবার শুনল। মানে পরবর্তীতে আরও শুনবে, কিন্তু এটি প্রথম শুনল। ইঞ্জিনিয়ার সাহেব ধর্মর করে বেরিয়ে এলেন, কুলিরাও সবাই যে যার মতো বেরিয়ে এলো। কেউ একজন বলল সিংহটি নিশ্চয়ই লোক মেরেছে, লোক না মারলে সে এরকম গর্জন করবেই না। তাঁবুর ভেতর থেকে তিরুমলের সঙ্গী এসে জানালো তিরুমল তাঁবুর মধ্যে নেই। এখানেও তিরুমল নেই, তাহলে তিরুমল গেল কোথায়? সবাই তিরুমলকে অনেক খোঁজাখুঁজি করলো, কিন্তু তার কোনো পাত্তা পাওয়া গেল না। তখন লক্ষ্য করা হলো শঙ্করের পাশে যে তিরুমল বসেছিল সেই জায়গাটিতে কোনো কিছু একটা ছেঁচড়ে নিয়ে যাওয়ার মানে টেনে টেনে নিয়ে যাওয়ার একটি দাগ রয়েছে বালির মধ্যে। ব্যাপারটা বুঝতে কারো দেরি হলো না এবং খানিকটা দূরে যে বাওবাব গাছটি ছিল সেই বাওবাব গাছের কাছে তিরুমলের জামার একটি ছেঁড়া অংশ খুঁজে পাওয়া গেল। ইঞ্জিনিয়ার সাহেব বন্দুক নিয়ে আগে আগে চললেন, কুলিরা তার পিছন পিছন চললেন। অনেক দূর খোঁজ করা হলো, কিন্তু তিরুমলের কোনো চিহ্ন পাওয়া গেল না। সেই সময় মাসাই কুলিরা বলেছিল যে সিংহ ওই দেহটি নিয়ে অনেক দূরে চলে গিয়েছে, আর খুঁজে লাভ নেই। কিন্তু এই যে সিংহ একবার একটি লোভ পেয়ে গেল, এর ফল আমাদের ভুগতে হবে। সে মাঝে মাঝেই এখানে অ্যাটাক করবে। শঙ্করের শুধু বারবার মনে হতে থাকলো যেই ছেলেটির সাথে আমি একটু আগেই কথা বললাম সেই ছেলেটি এখন আর নেই। কিন্তু তুমি দেখো আরেকটি ভাগ্য, শঙ্করের পাশে বসেছিল সে সিংহটা শঙ্করকেও নিয়ে যেতে পারত। মানে তার কপালটি এত ভালো যে সে সেই যাত্রার মতো সেখান থেকে কিন্তু বেঁচে গিয়েছে। শঙ্কর আবার এটাও ভাবে হয়তো তিরুমলের কপালে এটাই লেখা ছিল, অদৃশ্য তাকে মরবার জন্য এখানে নিয়ে এসেছে। সে তো বাড়িতেও থাকতে পারতো, আফ্রিকায় কেন এলো? আফ্রিকায় এলো কি সিংহের খাবার হওয়ার জন্য? তার অদৃষ্ট বা ভাগ্যে আসলে সিংহের হাতেই মৃত্যু লেখা ছিল, তাই সে আফ্রিকায়
পালিয়ে এসেছিল। তিরুমল তো গেল, কিন্তু পরের দিন থেকে তাঁবুতে আর টেকা যায় না। এত সিংহের অত্যাচার বেড়ে গেল যে তাঁবুতে একত্রিতভাবে না থাকলে যখন তখন যাকে তাকে সিংহ তুলে নিয়ে যেতে পারে, এমন অবস্থা তৈরি হয়ে গেল। আগে যেমন দিনের বেলা সিংহ আসতো না, সন্ধ্যাবেলা আসতো, এখন তো মাংসের লোভে সিংহরা দিনের বেলাও চলে আসছে। মানে দিনেও তাঁবু থেকে দূরে যাতায়াত করা যাচ্ছে না। ইঞ্জিনিয়ার সাহেব বন্দুক হাতে রাতে 3-4 বার করে ঘুরে ঘুরে পাহারা দেয় তাঁবুর বাইরে দিয়ে, এবং সিংহ যদি থেকে থাকে গুলি করে সেগুলিকে দূরে ভাগিয়ে দেয়। এত সতর্কতা সত্ত্বেও তিরুমল মরবার 2 দিন পরেই আরেকটি কুলিকে সিংহরা হত্যা করেছিল। শঙ্কর একদিন তাঁবুর মধ্যে শুয়েছিল। তখন সে উপরে, তাও শুয়ে থাকলে কি হয়, আমরা সাধারণত উপর দিকে তাকিয়ে থাকি, তো উপরে যখন তাকিয়েছিল তখন সে লক্ষ্য করলো উপরে তার খড়ের যে চালাটি রয়েছে সেখানে কিছু একটা নড়ছে, কিছু একটা নড়ার একটা, যে মানে অনেকে খড়ে না এরকম করে কারিগুলিকে, সেরকম একটা কিছু করবার চেষ্টা করা হচ্ছে। ভালো করে লক্ষ্য করে দেখলো একটি প্রকাণ্ড সিংহ তার 2 থাবা দিয়ে উপরের চালটি ফুটো করে ভিতরে আসার চেষ্টা করছে। শঙ্কর যেখানে শুয়েছিল সেখান থেকে তার চালটির দূরত্ব খুব বেশি হলে 20 হাত। শঙ্কর বুঝতে পারল সে ভয়ানক একটি বিপদের মধ্যে পড়তে চলেছে, কিন্তু সিংহটি যেহেতু উপরে ছিল, নিচে সে কে রয়েছে না রয়েছে, যেহেতু ওখানে তো ইলেকট্রিক ছিল না, সে বুঝতে পারেনি ভিতরে কে রয়েছে। আসলে সিংহটির টার্গেট ছিল ভিতরে ঢুকে সে মানুষ নিয়ে সেখান থেকে চলে যাবে, কিন্তু বুঝতে পারেনি যে ভিতরে কে আছে। সে বারবার ঘ্রাণ নেওয়ার চেষ্টা করছিল সেই ফুটোটা দিয়ে, যে মানুষের ঘ্রাণ সে পায় কিনা। এদিকে শঙ্করের হাতে কিছুই নেই, সে সম্পূর্ণ নিরস্ত্র। তাই সে দৌড়ে ইঞ্জিনিয়ার সাহেবের তাঁবুর দিকে ছুটে চলে গেল। ইঞ্জিনিয়ার সাহেবের তাঁবুতে গিয়ে সে দেখতে পেল ইঞ্জিনিয়ার সাহেব তখনও বসে বসে কিছু একটা লেখার কাজ করছিলেন। সে গিয়ে বলল, সাহেব, সিংহ। সাহেব তো চমকে উঠল, কোথায়, চলো দেখি। যাই হোক, সাহেব বন্দুক নিয়ে শঙ্করকে নিয়ে সেই তাঁবুতে এসে উপরে দেখলো যে সেখান থেকে সিংহ পালিয়েছে, মানে সিংহ আর সেখানে নেই। একটু পরেই তাঁবুতে মহা শোরগোল পড়ে গেল। সব কুলিরা যে যার মতো অস্ত্র নিয়ে বাইরে বেরিয়ে আসলো, হই হট্টগোল ইত্যাদি পড়ে গেল, এবং দেখা গেল যে সিংহটি আর আশেপাশে কোথাও নেই, সে পালিয়েছে। যে সমস্ত আগুনের কুণ্ড জ্বালিয়ে রাখা হয়েছিল সেই আগুনের কুণ্ডগুলি নিভে গিয়েছে, সেগুলিকে আবার পুনরায় জ্বালিয়ে দেওয়া হলো। যে যার মতো ঘুমিয়ে পড়লো তাঁবুতে গিয়ে, কিন্তু শঙ্করের তো একটা ভীতি মনের মধ্যে কাজ করছিল, তার কিন্তু ঠিকঠাক ঘুম হলো না, এবং ঘুম না হওয়ায় কিছুক্ষণ পর আবার সিম্বা সিম্বা বলে চিৎকার শুরু হলো। আসলে মাসাই কুলিরা সিংহকে সিম্বা বলে। তো সিম্বা সিম্বা বলে চিৎকার শুরু হলো। তখন আবার চারিদিকে খোঁজ নিয়ে দেখা গেল যে সিংহটি কোনো মানুষকে জখম করতে না পেরে সে একটি অশ্বত্থ তর্কে জখম করে দিয়ে চলে গিয়েছে। পরদিন সন্ধ্যাবেলা একটি ছোকরা কুলিকে আবার সিংহ টেনে নিয়ে চলে যায়। দিন 4 পরে আরেকটি কুলিকে সিংহ অ্যাটাক করে নিয়ে চলে যায়। এত সিংহের অত্যাচার হলে কেউ কি আর কাজ করতে চায়? তাই কুলিরা এখানে ভয়ে আর কেউ কাজই করতে চায় না। অনেক সময় গাতিওয়ালা কুলিদের বিভিন্ন দলে ছোট ছোট ভাগ হয়ে কাজ করতে হতো। তো এই ছোট ছোট দলে ভাগ হয়ে কাজ করতে তাদের একটু দূরে যেতে হতো, এটাও তো সমস্যা। দূরে গেলে সিংহের অত্যাচার, তাঁবুর কাছে থাকলে সিংহের অত্যাচার, তারা করবে কি? কিন্তু মাসাই যে কুলিরা, তারা সিংহকে ভয় পায় না। কত নতুন নতুন ব্যবস্থা গ্রহণ করা হলো, কোনো কিছুতেই সিংহের অত্যাচার কমানো সম্ভব হলো না। একদিন সাহেব শঙ্করকে ডেকে বললেন, শঙ্কর, তুমি একটি অশ্বত্থ নিয়ে গাতিদার কুলিরা কাজ করছে একটু দূরে,
সেখানে দেখে এসো তারা কি কাজ করছে। শঙ্কর সাহেবের ম্যানরিকাল রাইফেলটা নিয়ে একটি অশ্বত্থর নিয়ে তাদেরকে দেখার কাজে চলে গেল, মানে রওনা দিল আর কি। শঙ্কর যাচ্ছিল, তো অনেক রোদ উঠে, তো তখন একটি জলা পেয়েছিল। সে তখন 3টা বাজে, মানে নির্জন একটি জায়গা দিয়ে যাচ্ছিল, পাশে একটি জলা। তার মনে হলো এখানে একটু বিশ্রাম নেওয়া প্রয়োজন। হঠাৎ সেই জলাটির কাছে অশ্বত্থটি থমকে দাঁড়িয়ে গেল, মানে অশ্বত্থটি আর সামনের দিকে যেতেই চাচ্ছে না। শঙ্কর ভাবলো হয়তো অশ্বত্থটি ক্লান্ত হয়ে গিয়েছে। একটু পরেই পাশের ঝোপটাতে কি যেন একটা নড়ে উঠতে দেখতে পেল শঙ্কর। হঠাৎ শঙ্করের মনে হলো যে সিংহ তার জন্য ওত পেতে বসে নই তো এই ঝোপের মধ্যে। তার শরীরে যেন বিদ্যুৎ খেলে গেল। সিংহরা অনেক সময় এই মানুষ বা যে কোনো জন্তু জানোয়ারদের ফলো করতে থাকে এবং নির্জন কোনো স্থানে গিয়ে তাদের উপর অ্যাটাক করে বসে। তো এরকম কোনো সিচুয়েশন তৈরি হয়নি তো? শঙ্কর এটা মনে মনে ভাবলো। শঙ্কর আর সামনে এগোনোটা ঠিক হবে না এরকম ভেবে নিয়ে যেই পিছনে ব্যাক করতে যাবে, যে যাই তাঁবুতে ফিরে যাই, অমনি ঝোপ থেকে কি যেন একটা লাফিয়ে তাদের ঘাড়ের উপর পড়ার চেষ্টা করলো। শঙ্কর একটু দূরে ছিল বলে সেই ধূসর রঙের প্রাণীটা অশ্বত্থরের ঘাড়ের উপর ঝাঁপিয়ে পড়লো এবং অনেকটা মাংসপিণ্ড তার সেখান থেকে ছিঁড়ে নিয়ে চলে যায়। শঙ্কর 2বার উপরি উপরি গুলি করেছিল, কিন্তু সেই গুলিগুলো সেই ধূসর বর্ণের প্রাণীটার লেগেছিল কিনা শঙ্কর সেটা বলতে পারবে না। অশ্বত্থরটি মাটিতে লুটিয়ে পড়ে, তখন মানে মাটিতে পড়ে যায়। অশ্বত্থরের যেহেতু মাংসের অনেকটা অংশ ছিঁড়ে নিয়ে চলে গিয়েছিল, তাই সে যন্ত্রণায় ছটফট করছিল শুয়ে শুয়ে। শঙ্কর তখন কি করবে ভেবে না পেয়ে একটি গুলিতে সে অশ্বত্থরটিকে মেরে ফেললো। মানে সে থাকলে পরে তো এমনিও কষ্ট করে মারা যাবে, তাই সে শঙ্কর অশ্বত্থরটিকে মেরে ফেললো। শঙ্কর যেহেতু অশ্বত্থরের বা ওই যে ধূসর বর্ণের প্রাণীটি সেদিকে লক্ষ্য করে পরপর গুলি করেছিল, তাই তারা ভেবেছিল হয়তো কোনো সিংহ জখমও হয়ে যেতে পারে। কিন্তু তারা অনেক খোঁজাখুঁজি করলো, কিন্তু কোনো মৃত বা আহত সিংহের তারা খোঁজ পায়নি। জুন মাসের প্রথমে বর্ষা নামলো, কিছুটা সিংহের উপদ্রবে এবং কিছুটা বর্ষার জন্যও কাজ বন্ধ হয়ে গেল। শঙ্করকে আর তাঁবুতে থাকতে হলো না, মানে যে কেউ আর কি সবাই তাঁবু টাবু গুটিয়ে সেখান থেকে চলে গেল। শঙ্করকে একটি অন্য জায়গায় ট্রান্সফার করে দেওয়া হলো, মানে সে একজন নতুন স্টেশন মাস্টার হিসেবে সে কাজে যোগ দিল। স্টেশনটি ছিল কিসুমু থেকে 30 মাইল দূরে। তাই শঙ্কর তার সমস্ত মালপত্র ব্যাগ নিয়ে সেই স্টেশনের দিকে যাত্রা করলো। এটি ছিল 2 নাম্বার অধ্যায়ের আলোচনা। আশা করি তোমাদের ভালো লেগেছে। পরবর্তীতে আমি 3, 4, 5, 6 এভাবে 14টি চ্যাপ্টারই আলোচনা করে দিব। যাই হোক, আজ এই পর্যন্তই। ভালো থেকো সবাই।